এবং অবশেষে এলো সেই দিন গত 22শে জানুয়ারি, একটি ঐতিহাসিক মুহূর্ত। পে কমিশন প্রধান উপদেষ্টার কাছে জমা দিল তাদের সুপারিশমালা। প্রতিবেদনটি ছিল অত্যন্ত উচ্চাকাঙ্ক্ষী এবং সরকারি কর্মচারীদের জন্য আশীর্বাদ স্বরূপ। প্রতিবেদনে কি ছিল? ছিল 20টি গ্রেড জুড়ে ব্যাপক বেতন বৃদ্ধির প্রস্তাব। বৃদ্ধির পরিমাণ কত জানেন? সর্বনিম্ন 100 ভাগ থেকে সর্বোচ্চ 147 ভাগ পর্যন্ত, মানে কারো কারো বেতন প্রায় 2.5 গুণ হয়ে যাওয়ার সম্ভাবনা ছিল। এই সংবাদ যখন ছড়িয়ে পড়ল গণমাধ্যমে, তখন যেন পুরো সরকারি চাকরিজীবী সমাজে একটা নবজাগরণ এলো। প্রায় 15 লক্ষ সরকারি কর্মকর্তা কর্মচারী এবং তাদের পরিবার পরিজন, সবার চোখে মুখে ফুটে উঠল আশার ঔজ্জ্বল্য। তারা স্বপ্ন দেখতে শুরু করলেন। একজন সরকারি শিক্ষক ভাবলেন এবার হয়তো মেয়ের বিয়ে একটু মর্যাদার সাথে দিতে পারবেন। একজন নার্স পরিকল্পনা করলেন ছেলেকে মেডিকেলে পড়াতে পারবেন। একজন সচিবালয়ের কর্মচারী চিন্তা করলেন বছরের পর বছরের ব্যাংক ঋণ পরিশোধ করতে পারবেন। একজন তরুণ প্রশাসক ভাবলেন একটা ছোট ফ্ল্যাট কিনতে পারবেন। একজন সাধারণ অফিস সহায়ক স্বপ্ন দেখলেন সন্তানদের পুষ্টিকর খাবার দিতে পারবেন। সবাই প্রায় নিশ্চিত বিশ্বাস করতে শুরু করেছিলেন যে অন্তর্বর্তী সরকারের হাত ধরেই বাস্তবায়িত হবে এই কাঙ্ক্ষিত বেতন স্কেল। তাদের দীর্ঘ অপেক্ষার পরিসমাপ্তি ঘটবে, জীবনে আসবে আর্থিক স্বস্তি এবং মানসিক শান্তি। কিন্তু দর্শক, নিয়তি কখনো কখনো খুবই নিষ্ঠুর হয়। আজ ঠিক সেরকমই একটা মুহূর্ত এসেছে যা সবার মনে গভীর ক্ষত সৃষ্টি করেছে। আজ বিকেলে সম্পন্ন হয়েছে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠক। বৈঠক শেষ হওয়ার পর সাংবাদিকদের সামনে এসে দাঁড়ালেন বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা ফাউজুন কবির খান। তার কণ্ঠ থেকে যে শব্দগুলো নিঃসৃত হলো, সেগুলো শুনে যেন পুরো দেশ থমকে গেল। উপদেষ্টা জানালেন অন্তর্বর্তী সরকারের জীবনকাল এখন অত্যন্ত সীমিত পর্যায়ে এসে পৌঁছেছে। মাত্র 15 দিন হাতে রয়েছে তাদের। এই অতি সংক্ষিপ্ত সময়ের মধ্যে একটি সম্পূর্ণ নতুন এবং জটিল বেতন কাঠামো বাস্তবায়ন করা কোনোভাবেই বাস্তবসম্মত বা সম্ভব নয়। তিনি বললেন, দেখুন, পে কমিশন গঠন করা হয়েছিল এবং তারা অত্যন্ত দায়িত্বশীলতার সাথে তাদের কাজ সম্পন্ন করে প্রতিবেদন জমা দিয়েছে। কিন্তু প্রতিবেদন জমা দেওয়া আর সেটা বাস্তবায়ন করা তো সম্পূর্ণ ভিন্ন দুটি বিষয়। এখন পর্যন্ত এই প্রতিবেদন কার্যকর করার কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। অন্তর্বর্তী সরকারের সামনে যেহেতু আর মাত্র 15 দিনের সময় রয়েছে, তাই এই মুহূর্তে আমরা এই বিষয়ে কোনো ধরনের পদক্ষেপ গ্রহণ করতে আগ্রহী নই। এই সহজ সরল বাক্যগুলোর অর্থ কি জানেন? এর মানে হলো 15 লক্ষ পরিবারের সব স্বপ্ন, সব পরিকল্পনা, সব আশা আজ মুহূর্তের মধ্যে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। যে মানুষগুলো গত কয়েক মাস ধরে প্রতিটি সকাল শুরু করতেন নতুন ভবিষ্যতের কথা ভেবে, প্রতিটি রাত কাটাতেন উন্নত জীবনের স্বপ্ন দেখে, তাদের সেই সব কল্পনা আজ ধুলায় মিশে গেল। স্বাভাবিকভাবেই এখন সাধারণ মানুষের মনে অনেক প্রশ্ন উঠছে। তাদের এই প্রশ্নের মনে অনেক প্রশ্ন জাগছে। বেতন না বাড়লে বাজারে কী ধরনের প্রভাব পড়বে? যে মূল্যস্ফীতির তীব্র চাপে এখনই মানুষ দিশেহারা, সেটা কি আরও বৃদ্ধি পাবে? জীবনযাত্রার ব্যয় কি আরও অসহনীয় হয়ে উঠবে? উপদেষ্টা এই জরুরি প্রশ্নগুলোর উত্তরে একটা আশ্বাসবাণী দেওয়ার প্রয়াস চালিয়েছেন। তিনি দাবি করেছেন বেতন কাঠামো বাস্তবায়িত না হওয়ায় বাজারে জিনিসপত্রের মূল্যে কোনো বিরূপ প্রভাব পড়ার সম্ভাবনা নেই। তার যুক্তি অনুযায়ী জিনিসপত্রের দামে প্রভাব পড়ার কোনো যৌক্তিক কারণ নেই মোটেও। কারণটা অত্যন্ত সহজ এবং পরিষ্কার। আমরা তো এই বেতন কাঠামো বাস্তবায়নই করছি না। বিষয়টা সম্পূর্ণ স্বচ্ছ। শুধুমাত্র একটা কমিটি গঠিত হয়েছিল, সেই কমিটি একটা প্রতিবেদন দিয়েছে। এর বাইরে আর কিছুই ঘটেনি। কিন্তু দর্শক, এই ব্যাখ্যা কি সত্যি যথেষ্ট? বাস্তবতা কি এতটাই সরল রেখায় চলে? যে সরকারি কর্মচারী প্রতিদিন ভোরবেলা বাজারে গিয়ে দেখছেন পেঁয়াজের দাম আকাশ ছোঁয়া, দুপুরে শুনছেন ডিমের দাম বেড়েছে, বিকেলে জানছেন তেলের দাম বৃদ্ধি পেয়েছে, সন্ধ্যায় দেখছেন বিদ্যুৎ বিল বেড়েছে, রাতে হিসাব করছেন গ্যাসের বিল কত বেড়েছে, তার কাছে এই যুক্তি কতটা সান্ত্বনাদায়ক হবে? যখন তার উপার্জন একই স্থানে স্থবির কিন্তু ব্যয় প্রতিদিন প্রতি ঘন্টায় বৃদ্ধি পাচ্ছে, তখন তার পরিবার কিভাবে বেঁচে থাকবে? যাই হোক, আজকের বৈঠকে শুধুমাত্র বেতনের বিষয়টি একমাত্র আলোচনার বিষয়বস্তু ছিল না। আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ এবং দেশের ভবিষ্যৎ নির্ধারণকারী সিদ্ধান্ত গৃহীত হয়েছে। প্রথমত, দেশের প্রতিরক্ষা সক্ষমতা শক্তিশালী করার মহৎ উদ্দেশ্যে চট্টগ্রামে একটি ডিফেন্স ইকোনমিক জোন প্রতিষ্ঠার জন্য জমি বরাদ্দ দেওয়া হয়েছে। এটি নিঃসন্দেহে একটি যুগান্তকারী এবং প্রশংসনীয় পদক্ষেপ। এই বিশেষায়িত অর্থনৈতিক অঞ্চলে কি হবে?
এখানে আমাদের সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনীর জন্য অপরিহার্য সমরাস্ত্র, যন্ত্রপাতি, সরঞ্জাম এবং অন্যান্য প্রতিরক্ষা উপকরণ দেশের মাটিতেই উৎপাদিত হবে। এর ফলে আমরা প্রতিরক্ষা খাতে আত্মনির্ভরশীলতা অর্জনের দিকে এগিয়ে যাব, যা জাতীয় নিরাপত্তা এবং সার্বভৌমত্বের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। জ্বালানি উপদেষ্টা এই প্রসঙ্গে বিস্তারিত ব্যাখ্যা দিয়ে বলেন, আমাদের দেশে 3টি অত্যন্ত শক্তিশালী এবং সুসংগঠিত প্রতিরক্ষা বাহিনী রয়েছে: সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনী। তাদের চাহিদা পূরণ করতে আমরা নিয়মিতভাবেই বিভিন্ন ধরনের প্রতিরক্ষা সরঞ্জাম ক্রয় করে থাকি। এতে নতুনত্ব বা অস্বাভাবিকতা কিছু নেই, কিন্তু এবার আমরা যে উদ্যোগ নিচ্ছি সেটা হলো এসব অত্যাবশ্যকীয় সরঞ্জাম আমরা নিজেরাই নিজেদের দেশে উৎপাদন করব। শুধুমাত্র এই মহান উদ্দেশ্যে জমি বরাদ্দ করা হয়েছে। এর পেছনে আর কোনো জটিলতা, গোপনীয়তা বা বিতর্কিত এজেন্ডা নেই। তবে সম্প্রতি সামাজিক মাধ্যম এবং বিভিন্ন চ্যানেলে যেসব অনুমানভিত্তিক গুজব ব্যাপকভাবে ছড়িয়েছে, বিশেষ করে পাকিস্তান, চীন অথবা তুরস্ক থেকে অত্যাধুনিক যুদ্ধবিমান বা আধুনিক ড্রোন কেনার বিষয়ে, সেগুলো সম্পূর্ণভাবে ভিত্তিহীন এবং বানোয়াট বলে দৃঢ়ভাবে খণ্ডন করেছেন উপদেষ্টা। তিনি অত্যন্ত স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, এ ধরনের কোনো দ্বিপাক্ষিক চুক্তি, আলোচনা, বৈঠক বা সুনির্দিষ্ট পরিকল্পনার কথা তার জানা নেই। ক্রীড়াপ্রেমীদের জন্য একটি উল্লেখযোগ্য তথ্য রয়েছে। বিশ্বকাপ ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন নিয়ে প্রতিবেশী রাষ্ট্র ভারতের সাথে যে কূটনৈতিক জটিলতা এবং অস্বস্তিকর টানাপোড়েন সৃষ্টি হয়েছে, সেই বিষয়টি উপদেষ্টা স্বীকার করেছেন, যদিও এ সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য বা মন্তব্য প্রকাশ করেননি তিনি। এছাড়া আসন্ন পবিত্র মাহে রমজানকে সামনে রেখে সাধারণ জনগণের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে এবং বাজার স্থিতিশীল রাখতে সরকার কিছু সময়োপযোগী এবং প্রশংসনীয় পদক্ষেপ গ্রহণ করেছে। 10,000 টন মসুর ডাল এবং 1 কোটি লিটার পরিশোধিত সয়াবিন তেল আমদানির অনুমোদন দেওয়া হয়েছে। এর মূল উদ্দেশ্য হল পবিত্র রমজান মাসে যাতে বাজারে কোনো ধরনের কৃত্রিম সংকট সৃষ্টি না হয় এবং দাম সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে সহনীয় পর্যায়ে থাকে। পাশাপাশি দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী অভিজাত বাহিনী র্যাবের জন্য 100টি জিপ গাড়ি সংগ্রহের সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়েছে। উপদেষ্টা জানিয়েছেন, এই গাড়িগুলো কেনা হবে প্রগতি ইন্ডাস্ট্রিজ থেকে, যেটি বাংলাদেশের প্রথম এবং সরকারি মালিকানাধীন গাড়ি উৎপাদনকারী প্রতিষ্ঠান। দেশীয় শিল্পকে এভাবে উৎসাহিত করা এবং সরকারি ক্রয়ে স্থানীয় শিল্পকে অগ্রাধিকার দেওয়া অবশ্যই একটি দূরদর্শী এবং ইতিবাচক পদক্ষেপ বলা যায়। এছাড়া দেশের কৃষি খাতকে আরও শক্তিশালী করতে এবং কৃষকদের প্রত্যক্ষ সহায়তা প্রদানের লক্ষ্যে 4,000 টন ইউরিয়া সার ক্রয়ের অনুমোদনও প্রদান করা হয়েছে আজকের এই গুরুত্বপূর্ণ বৈঠকে। তো দর্শক, আজকের এই বহুমুখী সিদ্ধান্তের মধ্যে সবচেয়ে বেশি আলোড়ন সৃষ্টি করেছে, সবচেয়ে বেশি বিতর্ক তৈরি করেছে এবং সবচেয়ে তীব্র সমালোচনার মুখে পড়েছে সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধি বাস্তবায়ন স্থগিত রাখার এই বেদনাদায়ক সিদ্ধান্তটি। সারা দেশ জুড়ে ছড়িয়ে পড়েছে অপরিসীম হতাশা, তীব্র ক্ষোভ, গভীর অসন্তোষ এবং নীরব বেদনা। যে মানুষগুলো গত কয়েক মাস ধরে একটা উন্নততর জীবনের স্বপ্ন বুকে লালন করেছিলেন, যারা অটুট বিশ্বাস করেছিলেন তাদের দীর্ঘকালের অপেক্ষার পরিসমাপ্তি ঘটবে, যারা ভেবেছিলেন তাদের সংসারে আসবে আর্থিক স্থিতিশীলতা এবং মানসিক প্রশান্তি, তাদের সেই সমস্ত আশা আকাঙ্ক্ষা আজ নির্মমভাবে পদদলিত এবং চূর্ণ বিচূর্ণ হয়েছে। এখন তাদের সামনে শুধুই অনিশ্চয়তার অন্ধকার এবং হতাশার গহ্বর। প্রশ্ন হলো, আগামী দিনগুলোতে এই জটিল এবং স্পর্শকাতর পরিস্থিতি কোনো দিকে মোড় নেয়? যে নির্বাচিত সরকার অতি শীঘ্রই ক্ষমতায় আসীন হবে, তারা কি এই গুরুত্বপূর্ণ বিষয়ে দ্রুত এবং কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে, নাকি সরকারি কর্মচারীদের আরও দীর্ঘ সময় ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে? একমাত্র সময় এসব জরুরি প্রশ্নের চূড়ান্ত উত্তর দিতে পারবে। যমুনা নিউজ, ঢাকা থেকে আলমগীর স্বপন আপনাদের সাথেই থাকছি। আল্লাহ হাফেজ।